আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মাসুদ ভাই, এটা হচ্ছে যে ওই একটা কথায় আছে না যে মুখে মধু অন্তরে বিষ। ইলেকশনের এখনো দেরি আছে। এখন থেকে ওনারা রেড অ্যালার্ট জারি করে রাখছে কোথায়? হসপিটাল গুলাতে। একমাত্র সারা পৃথিবীতে এখন দুইটা দেশে রেড অ্যালার্ট আছে হসপিটাল। এক, ইরান। দুই, ভেনিজুয়েলা। আর আজকে থেকে থার্ড, বাংলাদেশ। ইরানে তো যুদ্ধ হবে, যে কোনো মুহূর্তে বম্বিং হবে। ভেনিজুয়েলা যুদ্ধ অবস্থায়। বাংলাদেশে কি যুদ্ধ আছে নাকি? নাকি ওনারাই যুদ্ধ করবেন, কাউকে মারবেন? মাইরে রেড অ্যালার্ট দিয়ে রাখছে কোনটা? ফর এক্সাম্পল ধরেন এই কাপড়টা এই কাপড়টা দেখেন, এই যে অ্যাজ ইফ একটা রুমালের মতো। এইটা সারা ইউরোপে এই কাপড়টা ব্যবহৃত হয় আপনার প্রতিটা রেস্টুরেন্ট থেকে শুরু করে কফি বার পর্যন্ত সব জায়গায় ব্যবহৃত হয়। এবং এক একটা একদম সর্বনিম্ন মানে ফকিরনি রেস্টুরেন্টও যদি বলেন, সেইখানেও মাসে এই ধরনের কাপড় লাগে মিনিমাম 100 পিসের উপরে। কারণ এটা 3বার বা 4বার ব্যবহার করার পরে কেউ ধোয়াত দেয় না, সব ফালাইয়া দেয়। এই জিনিসগুলা আসে ইন্ডিয়া থেকে। পার পিস কিনতে হয় ধরেন 2 টাকা। এখন যখন ফ্রি ট্রেড ডিল এগ্রিমেন্ট আজকে হয়ে গেছে শেষ, এই কাপড় এখন পাবে 1 টাকা করে। ভারত তো নিজে তুলো উৎপাদন করে, সুতো উৎপাদন করে, বাংলাদেশ করে? দুইটার একটা তো বাংলাদেশের নাই। তো ভারত নিজের তুলা নিজের সুতা দিয়া এই জিনিস যখন বানাইবো এবং ফ্রি ট্রেড ডিল উইদাউট এনি কস্ট, জিরো ট্যাক্সে, আমরা পারবো এটার সাথে প্রতিযোগিতা করে? আমাদের তো সম্ভব না। আমরা তো সুতার আনবো। এখন ওই যে রফিক ভাই কইলো না যে চায়না থেকে আনবেন, আনেন গা। চায়না থেকে সুতা আর তুলা ওই যে শিপমেন্ট করে বাংলাদেশে আনতে আনতে ততক্ষণে তো ভারত হেরে এখান থেকে বানাইয়া মুম্বাই পোর্টের ভিতর তুলে তুলে মালই চলে যাবে। আইবো ইউরোপ। কিনবে কে? কিনবেটাকে? আর আপনার এই যে বললেন কি ওষুধের কথা, আমি আপনার একটা জিনিস দেখাই, একটা সেকেন্ড। আমি এখানে ইংল্যান্ডে আমাদের যে ওষুধ, ইংল্যান্ডে বসে আমরা ওষুধ খাই, এই যে ভারতীয় ওষুধ, এগুলা এইখানকার ফার্মাসি, এখানকার ডাক্তার প্রেসক্রাইব করে, এগুলো সব ভারতীয় ওষুধ আমরা এইখানে খাই। তার মানে এইখান এই ইউরোপও চাইতেছে না এখন যে তাদের যে র মেটেরিয়াল দেয়, তাদের যে ওষুধ, এটা প্রচুর দাম, তো তারা কুলাইতেছে না। তারাও এখন সরাসরি ভারত থেকে ইম্পোর্ট করে এই ওষুধই সবাইরে দিতেছে, খুব জরুরি 2-4টা ওষুধ ছাড়া। বাকি 70% ওষুধই চলে, ভারতীয় ওষুধ চলে, বাংলাদেশি ওষুধ নেই। কই বাংলাদেশি না বলে ভ্যাকসিনকো, স্কয়ার, ইনসেপ্টা, আপনার বহুত বড় বড় কোম্পানি, চলে না কেন? না না, কোথায় রপ্তানি ধরেন? ইথিওপিয়া, ওই আফ্রিকান 2টা দেশে রপ্তানি হয়, আর কোথাও না। ইউরোপ এখন ভারতের বিশ্বাস করে। ভারতের ইকোনমি এখন যা আছে, আগামী 3 বছরের মধ্যে ভারতের ধারে কাছে চাইনাও থাকবে না। এবং বাংলাদেশ একটা গার্মেন্টস ফ্যাক্টরি আগামী 5 বছরের ভিতরে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশে থাকবে না। এটা লিখা নিতে পারেন আমার কাছ থেকে, আমি চ্যালেঞ্জ দিতে পারি। এবং 6 মাসের ভিতরে অন্তত কম করিলে আরো 1000 খানিক ছোটখাটো গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, অর্ডার আর পাবেন, শেষ অর্ডার। কারণ আপনার ভাই উইদাউট ট্যাক্সে এখন ভারত মাল দিবে, তো ভারত এখন ঢুকাইবো, অসুবিধা নাই। আমার তুলা, আমার সবই তো আমার। কি হবে? তো সামরিক চুক্তি লাভটা কি হবে? পাকিস্তানের কাছে আছে কিছু ভাঙা মেশিন পত্র, যেগুলো পাকিস্তানের এক প্রদেশ থেকে ছাড়লে আরেক প্রদেশেও যায় না, মাঝখানে ভাঙ্গা পড়ে, ওই যে আইসক্রিম খাইতে গেলে যেরকম হয়। আর তুর্কি আছে ধান্দায়, তুর্কির কাছে পুরানো অনেক অস্ত্র আছে, এই চুক্তির মারফতে তারা এই পুরানো অস্ত্রগুলো আমগো কাছে বেচবো। কারণ পুরানো অস্ত্র খালি করলে না নতুন অস্ত্র পাইবো, কিনতে পারবো। কারণ আপনি দেখেন, আপনার ঘরে যদি 50 কেজি চাইল থাকে, আপনি কি যে দোকান থেকে নতুন করে আরো 50 কেজি কিনবেন? কিনবেন না। আপনি নতুন চাইল কিনতে হলে পুরানো চাইল আগে খাইয়া শেষ করতে হইব। তুর্কির কাছে প্রচুর পুরানো মান্দাত্তার আমলের অস্ত্র ট্যাঙ্ক ম্যাঙ্ক রয়েছে, এগুলা পাঠাইবো আপনার কাছে, বাংলাদেশের কাছে বেচবে। সামরিক চুক্তি এটা বাংলাদেশের কাছে বেচবে। আর ওই যে যেই চুক্তি হবে যে ওই যে একজনের মারলে আরেকজন দাঁড়াবে, নেটোর মতন, ওই কাম নাই। ওই যে আপনার বাঙালি ম্যাক্সিমাম টাইম ফেসবুকে দেখেন, কোন একটা কিছু হইলেই এই তুর্কি 5000 জাহাজ সহ পাঠিয়ে দিয়েছে,
মুসলিম সেনা, হ্যাঁ মুসলিম সেনা নুনুও দেখা যায় না, নাই, হাওয়া। তো হয়েছে তুর্কি, হয়েছে পাকিস্তান। সুতরাং এদের লগে আবার কি চুক্তি আর কি, ও কিছুই হবে না, এগুলো সব ভুলভাল সব। তুর্কি ইসরায়েলের ভয়ে মুতে, আবার তুর্কির অনেক কিছু পাকিস্তানে দিছিল তো, এরপরে তো যে সিঁদুর অপারেশনে মাইরা সরকার করছে পাকিস্তানে। দেখেন পাকিস্তান এতদিন স্বীকার করে নাই, এর আগে কি কইছে, আমরা 16টা রাফায়েল মাইরা ফালাই দিছি। হ্যাঁ রাফায়েল তো একটা পড়ছে বা দুইটা পড়ছে, ওকে, এটা ফালাইতেই পারেন আমরা। কিন্তু ওনাদের যে অবস্থা করে দিচ্ছে ওইটা কয় না, এখন স্বীকার করতেছে, হ্যাঁ আমাদের এয়ারবেস ধ্বংস হয়ে গেছে, আমাদের বহুত লস হয়েছে, এগুলো এখন স্বীকার করতেছে পাইকারা আস্তে আস্তে। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন? এর কোনো সঠিক জবাব না পাওয়া গেলেও ধরে নেওয়া যায় যে পরিস্থিতিতে এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে, তাতে এমন প্রশ্ন আলোচনাতেই আসবে না। যদি তাই হয় তাহলে ভারতের নামকরা WION এর সহযোগী প্রকাশনা জি24 ঘন্টা কেন শেখ হাসিনাকে প্রশ্ন করেছে দেশে ফিরে তিনি সবচেয়ে আগে কোন কাজগুলো করতে চান, যেখানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছে, আবার বাংলাদেশের নির্বাচনে আছে মাত্র 2 সপ্তাহ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা কবে ফেরার পরিকল্পনা করছেন? এমন প্রশ্ন না করে ফেরার পর কি করবেন, এমন প্রশ্নকে কিছু ভিন্ন ইঙ্গিত দেয়। আবার বাংলাদেশের নিয়ন্ত্রিত নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই জোটের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে হেভিওয়েট প্রার্থীরা প্রতিপক্ষের বাক্যবাণে নাস্তানুবোধ, ঠিক তখন নতুন এই সাক্ষাৎকারে বিএনপির প্রতি নমনীয় অবস্থানের বার্তা কেন দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আবারও জানালেন সব দলের অংশগ্রহণে নির্বাচনের আহ্বান, ইঙ্গিত দিয়েছেন কিভাবে দল পুনর্গঠন করতে চান, দল থেকে ঝেড়ে ফেলতে চান বিতর্কিতদের। প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের সরকার যখন নিয়ন্ত্রিত এক নির্বাচন আয়োজনের দ্বার প্রান্তে, ঠিক তখন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কিসের বার্তা দিচ্ছে? মাঠের রাজনীতির নানামুখী জটিলতায় বিএনপি যখন হাবুডুবু খাচ্ছে, জামাতের প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাসের সরাসরি সমর্থন যখন ফাঁস হয়েছে, তখন এমন বার্তা কি বদলে দিতে পারে মেরুকরণ? সূত্রগুলো বলছে গত কয়েক সপ্তাহে পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার আঁচ পাওয়া যায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারে। জি24কে দেয়া বড়সড় এই সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? দর্শক, একটি সাক্ষাৎকার প্রথম প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি বেশ আলোচনার দাবি করে, কারণ যাকে এই প্রশ্নটি করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের কোর্টের দেয়া মৃত্যুদণ্ডের রায় আছে, তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবার ভারত সরকারের কাছে ফেরত চেয়েছে, কিন্তু ভারত সরকার সে আবেদনে কোনো সাড়াই দেয়নি। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে কেন এমন প্রশ্ন করা হলো, যেটির অর্থ হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গিয়ে কোন বিষয়কে প্রাধান্য দিবেন? দর্শক, সবাই জানে 2024 সালের 5ই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা হয় ওই বছরের 17 অক্টোবর। তারপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার। সবশেষে 397 দিনের মধ্যে তার বিরুদ্ধে গত বছরের 17 নভেম্বর আদালত মৃত্যুদণ্ডের রায় দেন। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত বাংলাদেশে দায়ের হওয়া মামলার সংখ্যা হলো 583টি। দেশের এমন কোনো থানা নেই যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমপক্ষে 2 বার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলে ভার্বাল নোট পাঠিয়েছিল। আবার শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় 2024 সালের 5ই আগস্ট তার জীবনের ঝুঁকি থাকায় তিনি ভারতে চলে গিয়েছিলেন। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় শেখ হাসিনাকে হত্যার জন্য ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা করেছিল। এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে 17 মাসের বেশি তিনি দিল্লিতে আছেন। এরই মধ্যে তিনি ভারতীয় একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। এসব সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বাংলাদেশের সংখ্যালঘু সহ তার দলের নেতাকর্মীদের নির্যাতনের প্রসঙ্গই বেশি উঠে এসেছে। যদিও শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে যেসব অডিও বার্তা দেন সেগুলোতে তিনি
বাংলাদেশে ফিরবেন এমন কথা বলতে শোনা গেছে। এছাড়া দু একটি সংবাদ মাধ্যমকে বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তিনি ফিরবেন এমন মন্তব্য করেছিলেন। WION এর সহযোগী প্রকাশনা যে 24 ঘন্টার সাক্ষাৎকারটি সেদিক থেকে বেশ ভিন্ন। তাদের প্রথম প্রশ্নটি ছিল, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? যে পরিস্থিতিতে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, সেই পরিস্থিতি বিবেচনা করলে এমন প্রশ্ন বেশ আলোচনার জন্ম দিতে পারে। কারণ কখন ফিরছেন এবং কিভাবে ফিরছেন বা বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি আদৌ ফেরার আশা করেন কিনা সেসব প্রশ্ন না করে জি24 ঘন্টার পক্ষ থেকে প্রশ্ন করা হলো তিনি ফেরার পর কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। তাহলে বিষয়টি কেমন? শেখ হাসিনার ফেরার উপলক্ষ শুরু হয়ে গেছে, যেটি হয়তো জি24 ঘন্টার এই সাক্ষাৎকারে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার কয়েকদিন আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনার যেহেতু বয়স হয়ে গেছে সে কারণে তিনি সম্ভবত রাজনীতি থেকে অবসর নিতে পারেন। কিন্তু যে 24 ঘন্টাকে শেখ হাসিনা যে উত্তর দিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যায় তিনি অবসরের চিন্তা করছেন না। মজার বিষয় হলো শেখ হাসিনা দেশে ফেরার পর অগ্রাধিকার ভিত্তিতে কি কি করতে চান এমন প্রশ্নের জবাবে কোনো সানে নজর বা রাগ ঠাক করেননি। তিনি সরাসরি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর তার অগ্রাধিকারের বিষয়গুলো কি কি হবে। বলেছেন সাংবিধানিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারে তার অগ্রাধিকার হবে। তার অভিযোগ বাংলাদেশে গত কয়েক মাস ধরে অরাজকতা, গণতান্ত্রিক সহিংসতা, নির্বিচারে আটক এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা ইউনূস পরবর্তী যুগে অধ্যাপক ইউনূস যা যা ধ্বংস করেছেন তা পুনর্নির্মাণ করতে চান। দাবি করেছেন বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি স্থবির হয়ে পড়েছে এবং বৈদেশিক বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে। যুবক, কৃষক ও শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বিলুপ্ত হয়ে গেছে। ধর্মনিরপেক্ষ ভিত্তিগুলো আক্রমণ করা হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কের মধ্যে বসবাস করছে। দেশের আইনের শাসন নেই, এর পরিবর্তে যা বিদ্যমান তা হলো মব সন্ত্রাসবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এগুলো বলছেন ক্ষত এবং এসব ক্ষত নিরাময়ের জন্য আস্থা ফিরিয়ে আনতে এবং দেশকে অগ্রগতির পথে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেট সম্পর্কিত একটি সরকার প্রয়োজন বলে দাবি করেছেন। সেই সঙ্গে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর আবারও জোর দিয়েছেন। বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রাপ্ত সরকার প্রয়োজন যারা বর্তমান ক্ষত সারিয়ে তুলবে, আস্থা ফিরিয়ে আনবে এবং দেশকে আবার অগ্রগতির পথে ফিরিয়ে নেবে। সে ধরনের কোনো নির্বাচন আয়োজন করা হলে আওয়ামী লীগ যে কোনো ফল মেনে নিতে প্রস্তুত বলেও জানান শেখ হাসিনা। বলেন আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে যে কোনো অবস্থানে থেকে দেশের সেবা দিতে প্রস্তুত। যে 24 ঘন্টার পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্ন ছিল তারেক রহমান এবং বিএনপি কি বিশ্বাসযোগ্য? এই প্রশ্নের জবাবে বিএনপির প্রতি নমনীয় বার্তা দিয়েছেন শেখ হাসিনা। বলেন সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্কের ইতিহাস অনেক পুরনো। আওয়ামী লীগ সরকারে থাকার সময় বিএনপি বিরোধী দলে ছিল, আবার তারা যখন সরকারে ছিল আওয়ামী লীগের অবস্থান ছিল বিরোধীদের অবস্থানে। এভাবেই গণতন্ত্র কাজ করে এবং সুস্থ বিরোধিতা শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে। আওয়ামী লীগবিহীন মাঠের বর্তমান বাস্তবতা বিএনপি ও তারেক রহমানের জন্য অত্যন্ত কঠিন বলেও সতর্ক করেন শেখ হাসিনা। দর্শক, শেখ হাসিনা যে কঠিন পরিস্থিতির কথা বিএনপির জন্য বলেছেন তার অনেকটা আজ বাংলাদেশের ভোটের মাঠে দেখা যাচ্ছে। শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের দিনই সকাল থেকে জামাত নেতৃত্বাধীন জোট বিএনপির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সরাসরি কামান দাগাতে শুরু করেছে। এর মধ্যে বিভিন্ন আসনে দেখা যাচ্ছে রক্তক্ষয়ী সংঘাত। অন্তর্বর্তী সরকার পরিকল্পিত নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে মাঠে ততই নানামুখী চাপে পড়ছে বিএনপি। ঢাকা 8 আসনে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও তার পরের ঘটনা নিয়ে 27 জানুয়ারি দিনভর মেতেছিল ফেসবুক। হাবিবুল্লাহ ভার কলেজে নাসিরউদ্দিনের উপর ডিম হামলা হয়। এই ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে দায়ী করে
তীব্র ভাষায় কটাক্ষ এসেছে এনসিপির পক্ষ থেকে। এখানেই শেষ নয়, মির্জা আব্বাসের বাড়ির সামনে এবং নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন দেখিয়ে মিছিল করেন জামাতের নেতাকর্মীরা। একদিন আগে প্রকাশ্য রাস্তায় আধা ইংরেজি আধা বাংলায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কাছে বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ঠুকতেও দেখা যায়। তারেক রহমান টাকা দিয়ে করাল বস্তিতে ভোট কিনছেন বলেও দাবি করে বসেন নাসিরুদ্দিন। শুধু জামাত জোট নয়, দলের বিদ্রোহী প্রার্থীরাও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিএনপি জোট প্রার্থীদের সংঘাত হয়ে উঠছে নিয়মিত ঘটনা। ময়মনসিংহের ভালুকায় 25শে জানুয়ারি বিএনপির প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী হাসান মামুনের সমর্থকদের সংঘর্ষ হয়। শরীয়তপুর 2 আসনে 27শে জানুয়ারি বিএনপি ও জামাত সমর্থকদের সংঘর্ষে আহত হন কমপক্ষে 12 জন। শেখ হাসিনা বলেছেন, তারেক রহমান 17 বছর লন্ডনে আরামদায়ক নির্বাসন জীবন কাটিয়েছেন। তবে যে কোনো নেতৃত্বের জন্য জবাবদিহি ও সরাসরি মাঠে উপস্থিত থাকা প্রয়োজন। বিদেশ থেকে নির্দেশনা দেয়া এবং তারপর পরিস্থিতি অনুকূলে এলে হঠাৎ ফিরে এসে নিয়ন্ত্রণ নেওয়া খুব কঠিন। স্বল্প মেয়াদী স্বার্থে উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে বিএনপির একাত্ম হওয়ার প্রবণতা উদ্বেগজনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বলেন, ইতিমধ্যে দেখা গেছে বিএনপি কর্মীরা ভোটারদের বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখাচ্ছেন। ভোট দিতে বাধ্য করতে তারা সহিংসতার হুমকি দিচ্ছেন। এটি কোনো গণতন্ত্র নয়, বরং জবরদস্তি। বিএনপির উদ্দেশ্যে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। সেক্ষেত্রে বিরোধী দলের আসনে বসতেও আওয়ামী লীগের আপত্তি না থাকার ইঙ্গিত দেন। বলেন, প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ আদৌ কোনো সংসদ নয়। সাক্ষাৎকারে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পর্কে সম্মানসূচক প্রতিক্রিয়া জানাতেও দেখা গেছে। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকা আসার ঘটনাকে শেখ হাসিনা দেখছেন স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার হিসেবে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ভারতের পদক্ষেপটি ছিল একজন সাবেক সরকার প্রধানের প্রতি কূটনৈতিক সৌজন্য ও সম্মান প্রদর্শনের অংশ। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। জাতির প্রতি তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার মৃত্যুতে পরিবার এবং শোকাহত সমর্থকদের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগের সভানেত্রী। এরপরে তিনি বাংলাদেশে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত আছে মন্তব্য করেন। বলেন, ভারত বাংলাদেশে একটি নির্ভরযোগ্য অংশীদার চায়, যারা স্থিতিশীলতা বজায় রাখতে পারে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে, প্রতিশ্রুতি রক্ষা করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা অব্যাহত রাখতে সক্ষম। বর্তমানে সেই অবস্থাটি নেই দাবি করে শেখ হাসিনা বলেন, উগ্রবাদীরা ধর্মীয় সংখ্যালঘুদের আতঙ্কের মাঝে রেখেছে। তারা সাংবাদিকদের হুমকি দিচ্ছে এবং কূটনৈতিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এটি বাংলাদেশ ভারত কোনো দেশেরই স্বার্থ রক্ষা করছে না। তবে তিনি বিশ্বাস করেন, একদিন দুই দেশের স্বাভাবিক অংশীদারিত্ব পুনরুদ্ধার হবে। G24-এর একটি প্রশ্ন ছিল বাংলাদেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে। শেখ হাসিনা জবাবে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ কখনোই একটি পরিবারের দল ছিল না। এটি কোটি কোটি বাংলাদেশের দল, যারা গণতন্ত্র, স্বাধীনতা এবং 1971 সালের মূল্যবোধে বিশ্বাস করে। তবে বর্তমান সংকট দলের কোথায় কোথায় সংস্কার প্রয়োজন তা দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, তিনি কোন ধরনের নেতা খুঁজছেন দল পুনর্গঠনের জন্য। বলেছেন, এখন এমন নেতাদের প্রয়োজন যারা নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। তারা শহর ও গ্রামীণ এলাকায় তরুণদের চ্যালেঞ্জগুলো বুঝতেও সক্ষম হবেন। তবে তার আগে প্রয়োজন মনে করেন একটি গণতান্ত্রিক পরিবেশ। কারণ হিসেবে তিনি বলেছেন, একটি দল যখন নিষিদ্ধ থাকে, হাজার হাজার সমর্থককে নির্বিচারে আটক এবং নির্যাতন করা হয়, দলের সদস্যপদ থাকাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, তখন কোনো রাজনৈতিক দলের সংস্কার করা সম্ভব নয়। দর্শক, সাক্ষাৎকারে জামাত এনসিপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন শেখ হাসিনা আর দল দুটির প্রশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর মাধ্যমে বিএনপির প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গিও পরিষ্কার হয়েছে। সেই সঙ্গে বিশেষভাবে জোর দেন মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের উপর। দাবি করেন, ভয় ও বর্জনের উপর গড়ে ওঠা শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে না। প্রশ্ন হলো, শেখ হাসিনা এই বার্তাকে বিএনপিকে নতুন কোনো মেরুকরণে আগ্রহী করবে, নাকি নিজেদের ঠিক করে ছকে এগোতে অটল থাকবেন তারেক রহমান?
এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। বাংলাদেশের ভারতীয় হাইকমিশন তারা দুদিন আগেই একটা প্রোগ্রাম করেছিল। প্রতি বছর বেশ জাঁকজমকপূর্ণভাবেই এই প্রোগ্রামটা করে, কিন্তু এইবার ঢাকায় খুব সাদামাটা গোছের এই প্রোগ্রামটা হয়েছে। বাট ভারতে গতকাল কিন্তু খুবই রাজকীয়ভাবে এই অনুষ্ঠানটি হয়েছে, এবং এই প্রজাতন্ত্র দিবসে ভারত প্রতি বছরই আজকাল পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের নিয়ে আসেন। তো এবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, তিনি একজন জার্মান এবং জার্মান মন্ত্রী ছিলেন, একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং এখন তিনি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তিনি এবার ভারতের এই প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং তার সাথে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা, তিনিও উপস্থিত ছিলেন। অ্যান্টোনিও কোস্টা আবার পর্তুগালের দুইবারের প্রধানমন্ত্রী, এবং তিনি পর্তুগালের অর্থনীতি সহ অনেক ডেভেলপমেন্ট করেছেন। সেখান থেকে তিনি ইউরোপীয় কাউন্সিলে গিয়েছেন। তো তিনি এসেছেন, এবং ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দলও এখানে এসেছিল, এবং কালকেই অনেক এই প্রজাতন্ত্র দিবসের উৎসবের বাইরেও তাদের মধ্যে মিটিং হয়েছে। দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছিল একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য, অনেক দিন ধরে, প্রায় 2 দশকের কাছাকাছি। ফাইনালি এটা চূড়ান্ত হয়েছে, এবং আজকে সকালে এই ইন্ডিয়া এনার্জি উইক 2026-এর উদ্বোধন করেন গোয়াতে। সেই গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে বলেন যে এই চুক্তিটা স্বাক্ষরিত, এবং আজকে হায়দ্রাবাদ হাউসে এই ঐতিহাসিক চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটার এত গুরুত্ব কেন? মানে এই চুক্তি হলো সারা পৃথিবীতে যে বাণিজ্য হয় তার 1/3 হয় ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে, এবং এই যে ট্যারিফ, এই দুই দেশের পণ্য আমদানি রপ্তানিতে কিন্তু শুল্ক ছিল অনেক রপ্তানিতে। যেমন ইউরোপ থেকে যদি গাড়ি ভারতে আসে তাহলে শুল্ক প্রায় 70% থেকে 110%। তো এরকম অনেক প্রোডাক্টের উপরে অনেক শুল্ক ছিল, কিন্তু এখন এই শুল্কটা একদম কমানো হয়েছে। যেমন ইউরোপ থেকে 96.6% পণ্য ভারতে ঢুকবে কোনো রকমের শুল্ক ছাড়া। আবার ভারতের 90% পণ্য ইউরোপে যাবে কোনো রকমের শুল্ক ছাড়া। এর বাইরে অনেক কমিয়েছে। ইভেন গাড়ি, যেটা 110% পর্যন্ত শুল্ক ছিল, সেটা কমিয়ে 40%-এ নামানো হচ্ছে। অ্যালকোহল জাতীয় পানীয়, তারও শুল্ক অনেক কমানো হয়েছে। তারপরে ধরেন প্রসেসড ফুড আসবে, মাংস আসবে, এগুলো একদম 0 ট্যারিফ। তো এর ফলে এই ভারতের লোক সংখ্যা 140 কোটির মতো, ইউরোপীয় ইউনিয়নের লোক সংখ্যা প্রায় 45 কোটির একটু বেশি। তার মানে প্রায় 186 কোটি লোক কিন্তু বেনিফিটেড হবে। এবং যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় আমরা শুনলাম। কদিন আগে আবার ভারত ইউকের সাথেও এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, এবং এই যে ইউকের সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এই দুটো যে চুক্তি হলো, এটা একে অপরের পরিপূরক, এবং এর মধ্য দিয়ে মানে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে এবং ভারত সবাই উপকৃত হবে। কিন্তু এর ফলে নাখোশ হয়েছে আমেরিকা। আপনারা জানেন যে আমেরিকা, এই ট্রাম্প যখন ইলেকশনে নির্বাচিত হয় তখন বাইডেনকে হারানোর জন্য, মানে বাইডেনের ডেমোক্রেটিক পার্টির পরবর্তীতে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে হারানোর জন্য অনেক ডেমোক্রেট সমর্থকও ট্রাম্পকে সাপোর্ট দিয়েছিল। ভারতের মোদি তো দিয়েছিলই, এবং ট্রাম্পও বলেছে মোদি তার বন্ধু। কিন্তু পরবর্তীতে এই ট্যারিফ নিয়ে ট্রাম্প যা করলো,
এবং ভারতের সাথে আমেরিকা যেভাবে সম্পর্ক একবার চুক্তি করে, একবার বন্ধু বলে, আবার ভারতকে ঠেকানোর জন্য বাংলাদেশ পাকিস্তানকে উস্কে দেয়। তো ট্রাম্প এই যে তার আমেরিকা ফার্স্ট এটা করতে গিয়ে সে বন্ধুদের যেভাবে শত্রুর তালিকায় ঠেলে দিচ্ছে, ট্যারিফের মাধ্যমে সারা পৃথিবীতে যেভাবে একটা অস্থিরতা সৃষ্টি করেছে, আবার যখন তখন যাকে ইচ্ছে আক্রমণ করছে, এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে একদম মানে হাইজ্যাক করে নিয়ে আসলো, আবার ইরানের সাথে একটা টেনশন চলছে এবং শুনছি আহ, মার্কিন যুদ্ধ জাহাজকে নাকি ইরান ধাওয়া করেছে। তো এরকম একটা সারা বিশ্বে একটা অস্থিরতা তৈরি হয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে আপনারা জানেন পুরা ডেনমার্ক শুধু না, পুরা ইউরোপের সাথে একটা সম্পর্ক খারাপ করে ফেলেছে। অথচ যখন ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এই মুক্ত চুক্তি হলো, তখন আমেরিকার যে সেক্রেটারি অফ ট্রেজারি মানে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তখন আবার বলছে যে আমেরিকা এই চুক্তিটা হয় নাখোশ। এবং এখানে ঘটনাটা হলো কি, যে আমেরিকা বারবার বলছে রাশিয়ার তেল কেনা যাবে না, ভারতকে বলছে, কিন্তু ভারত কিন্তু কিনছে রাশিয়ার থেকে তেল কিনে, সেটাকে আবার পরিশোধিত করে সেই তেল আবার ইউরোপে বিক্রি করতেছে। তার মানে রাশিয়া তেল বিক্রি করছে, এটার প্রফিট হচ্ছে, সেইটা আবার রাশিয়া যেহেতু ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, আবার ইউক্রেনের সেই যুদ্ধে ইউরোপ ইউক্রেনকে সাপোর্ট করছে। সো আমেরিকা বলার চেষ্টা করছে যে ইউরোপ ভারতের সাথে বাণিজ্য করে আলটিমেটলি ওই যে রাশিয়াকেই বেনিফিট করছে। তার মানে কি, এবং সেই রাশিয়া ইউরোপের বিরুদ্ধেও যুদ্ধ করছে পরোক্ষভাবে। তার মানে নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউরোপ নিজেরাই টাকা খরচ করছে বা টাকা দিচ্ছে, এরকম একটা ঘটনা ঘটছে। কিন্তু আমেরিকা যেটা বোঝার চেষ্টা করছে না, যে তাদের এই একচ্ছত্র সুপার পাওয়ার, অন্যদের পাত্তা না দেওয়া, যখন যাকে ইচ্ছে যেভাবে আচরণ করা, এটা কিন্তু সারা পৃথিবীকে মোটামুটি এক করে ফেলছে। শুধু যে ইউরোপ ভারতের কাছাকাছি আসছে তা না, এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে এই কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা যে একটা কথা বলেছে, যে একটি স্থিতিশীল সমৃদ্ধ পৃথিবী গড়বার জন্য ভারতের সাফল্য খুব প্রয়োজন, এটা খুব ইম্পর্টেন্ট। এদিকে আবার পাশাপাশি ব্রিক্স কিন্তু এগিয়ে আসছে। ব্রিক্স এখন চেষ্টা করছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা একটা প্রস্তাব দিয়েছে যে ব্রিক্সের দেশের মধ্যে ডিজিটাল কারেন্সির মাধ্যমে লেনদেন হতে পারে। এর ফলে লেনদেনের সময় কমবে, এটা তাড়াতাড়ি করা যাবে এবং ডলারের উপরে নির্ভরতা কমবে। তার মানে আমেরিকা যে ডলারের মাধ্যমে বিশ্ব অর্থনীতির মাতবাড়ি করে, সেই ডলারকেও চ্যালেঞ্জ করার একটা চেষ্টা চলছে। যে কানাডা আমেরিকার একদম বন্ধু ছিল এবং আমেরিকার উপরে বাণিজ্যের দিক দিয়ে নানানভাবে নির্ভরশীল ছিল, সেই কানাডা পর্যন্ত এখন শুনলাম যে তাদের বিভিন্ন জিনিসপত্র, তারা স্পেশালি এগ্রিকালচারের যে প্রোডাক্ট, সেগুলো আগে আমেরিকা থেকে আনতো, এখন সেগুলো তারা ইউরোপ থেকে আনে, সারা পৃথিবীর থেকে তারা এখন সোর্স করতেছে। তারা তাদের সব সাপ্লাই এই সোর্স গুলাকে তারা ডাইভার্সিফাই করছে, চায়নার সাথে সম্পর্ক ভালো করছে। শুনলাম যে আম নিচ্ছে মেক্সিকো থেকে, টমেটো নিচ্ছে ইতালির থেকে, এবং এগুলোর দামেও কম। পক্ষান্তরে আমেরিকার ভেতরে এখন অনেক কৃষি পণ্য আর আগের মতো রপ্তানি করা যাচ্ছে না, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকার আভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে, যে কারণে অর্থনীতি রিসেশনে যায়, তার অনেকগুলো লক্ষণই নাকি আমেরিকায় এখন দেখা যাচ্ছে। তো আমি জানি না ট্রাম্প এখন যেটা করছে সেটার মধ্য দিয়ে আমেরিকা ফার্স্ট বা আমেরিকার যে সুপ্রিমেসি বা সুপার পাওয়ার, সেটাকেই কি ট্রাম্প ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে কিনা, এটা আমেরিকার মানুষজন নিশ্চয়ই বিবেচনা করবেন, আমেরিকার রাজনীতিবিদরা তারাও ভেবে দেখবেন। তবে ট্রাম্পের হুমকি ধামকি, যখন তখন যাকে আক্রমণ করা, যখন তখন যাকে ট্যারিফ বাড়িয়ে দেওয়া, ভারতের বিরুদ্ধে ট্যারিফ 25, 50, 100% এসব হুমকি দিচ্ছে, ভারত কিন্তু চুপচাপ ঠান্ডা মাথায় কোনো রিয়াকশন না দিয়ে খেলে যাচ্ছে। আবার ভারতের সাথে ডিফেন্স চুক্তি করলো 10 বছরের। আরো অনেক এই এই যে পরস্পর স্ববিরোধী কাণ্ড কারখানা করছে,
তার ফলে ওয়ার্ল্ডে এখন নতুন করে একটা মেরুকরণ হয় কিনা, আমেরিকা বিরোধী আহ, একটা মোর্চা গড়ে ওঠে কিনা, সেটাই দেখার বিষয়। এবং এই যে আমেরিকা বিরোধী বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ, এর একটা প্রভাব কিন্তু বাংলাদেশের উপরও পড়বে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।